ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কৃষ্ণচন্দ্র দাস, প্রভাষক আইসিটি, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা কলেজ। আমি তোমাদের আইসিটি বিষয়ে ক্লাস নেব। আমি তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করে তোমাদের বিস্তারিত বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করবে যেন আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা পাও, তোমাদের কাছে মেসেজ পৌঁছে যায়। তো আমরা প্রতিটি ক্লাসে আমরা চিত্র, ভিডিও এবং ক্লাস অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আজকে একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাস সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য প্রতিবারের মতো কিছু ছবি দেখে নেব। ছবিতে নিশ্চয়ই তোমরা একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ কম্পিউটার দেখতে পাচ্ছ এবং একটি মোবাইল আর কিছু কেবল তোমরা এখন দেখতে পাবে। এটা হচ্ছে এখানে দুটি ডিভাইস, একটা হচ্ছে মডেম আর দুটেই মডেম, আর একটা হচ্ছে একটা তার দিয়ে তারযুক্ত মডেম আর একটা তারবিহীন মডেম। এখন একটা অ্যানিমেশন খেয়াল করব। দেখো, ডাটা একটা ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে কিভাবে ডাটাটা স্থানান্তর হচ্ছে। দেখলে নিশ্চয়ই কিভাবে ডাটা স্থানান্তর হলো। আজকের পার্টও নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি পড়াতে যাচ্ছি। আজকের পার্ট হচ্ছে ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। শিখন পল, পার্ট শেষে তোমরা কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে, ডাটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডাটা ট্রান্সমিশন মোডের শ্রেণীবিন্যাস করতে পারবে, ডাটা কমিউনিকেশনের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা একটা একটা করে আলোচনা করি। এখন প্রথমে হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম কি। কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ, আর সিস্টেম শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা বা পদ্ধতি। অর্থাৎ যে সিস্টেম এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য বা উপাত্ত স্থানান্তর করে তাকে ডাটা কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে ডাটা কমিউনিকেশনটা কি? কোনো ডাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন বলে। তাহলে প্রক্রিয়াটা আমার জানা দরকার। ডাটা কমিউনিকেশন কীভাবে প্রক্রিয়াটা করবো, এর কিছু উপাদান লাগে। ডাটা কমিউনিকেশনের মোট 5টি উপাদান দরকার হয়। সে 5টি উপাদানের প্রথম উপাদানটি হচ্ছে সোর্স বা উৎস, যে যন্ত্র বা ডিভাইস থেকে ডাটা গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। অর্থাৎ যেখানে আমি ডাটাটা তৈরি করি, আমি গন্তব্যে পাঠাবো বলে একটা ডাটা যেখানে আমি সৃষ্টি করি, সেটাই হচ্ছে উৎস, যেমন কম্পিউটার। এবার আমি ডাটাটা পাঠানোর জন্য আমার অবশ্যই একটা সেন্ডার বা প্রেরক লাগবে। প্রেরকটা কি? যে ডিভাইস সোর্স থেকে ডাটা, অর্থাৎ যে কম্পিউটারে আমি ডাটাটা তৈরি করলাম সেখান থেকে ডাটাটা গ্রহণ করে মাধ্যমের কাছে পাঠায়, অর্থাৎ একটা মিডিয়ামে পাঠিয়ে দেয়, তাকে প্রেরক বা সেন্ডার বলে, যেমন হচ্ছে মডেম। এরপর হচ্ছে মিডিয়ামটা কি? যার মধ্য দিয়ে ডাটা গন্তব্যে পৌঁছাবে সেই মাধ্যম বা তাকেই মিডিয়াম বা মাধ্যম বলে। যেমন তার হতে পারে, অথবা ওয়্যারলেস হলে স্যাটেলাইট, অথবা টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে। যে কোনোভাবে আমরা ডাটা স্থানান্তর করতে পারি যে কোনো মাধ্যমে আর কি। তো সেটা তারযুক্ত হোক বা তারবিহীন হোক। এরপর হচ্ছে রিসিভার, যে ডিভাইস মাধ্যম থেকে আগত সংকেতকে গ্রহণ করে গন্তব্যের কাছে উপস্থাপন করে তাকে রিসিভার বা গ্রাহক বলে, যেমন মডেম বা রাউটার। আমরা রাউটার বা মডেম ইউজ করে ওয়্যারলেস কিংবা ওয়্যার থেকে ডাটা গ্রহণ করে ডেস্টিনেশনের কাছে পৌঁছে দেব, অর্থাৎ যার কাছে পৌঁছানোর কথা সেখানে ডাটাটা পৌঁছে দেবো। ডেস্টিনেশনটা কি? যে ডিভাইসের কাছে ডাটা প্রেরণ করা হয় মূলত তাকেই গন্তব্য বলে। অর্থাৎ ডাটার সোর্স থেকে যেখানে গিয়ে পৌঁছাবে, যার উদ্দেশ্যে ডাটা আমরা পাঠালাম, সেটাই হচ্ছে আমার ডেস্টিনেশন, সেটাই হচ্ছে একটা কম্পিউটার বা একটা কম্পিউটার।
এখন আমরা ডাটা কমিউনিকেশন উপাদানসমূহ অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই কিভাবে ডাটাটা আসলে যাচ্ছে। তো প্রথমত আমরা দেখি এই হচ্ছে সোর্স, আমার একটা কম্পিউটার হচ্ছে সোর্স। আমি এখানেই মূলত ডাটাটা তৈরি করব এই ল্যাপটপটিতে, সেটাকে মডেমের মাধ্যমে পাঠাবো। মডেম কি করে ডাটা ল্যাপটপ থেকে এই ডাটাটা গ্রহণ করে সেটা মিডিয়ামের মধ্যে পাঠাই। তো মিডিয়ামটা কি? মিডিয়াম হচ্ছে তার যুক্ত হতে পারে, কেবল হতে পারে, অথবা স্যাটেলাইট মাইক্রোওয়েভ, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, রেডিও ইত্যাদি ইত্যাদি হতে পারে, তারবিহীন হতে পারে। সেখান থেকে এই মিডিয়াম থেকে রিসিভার হচ্ছে এই মডেমটি রিসিভারের কাজ করে। সেই ডাটাটা মিডিয়াম থেকে রিসিভ করে পাঠাবে হচ্ছে ডেস্টিনেশনের কাছে। ডেস্টিনেশনটা আরেকটা কম্পিউটার বা ল্যাপটপ। তাহলে আমরা ডাটাটা তৈরি করি। পতেঙ্গা সিটি কর্পোরেশন ওমেন কলেজ ডাটা তৈরি করলাম। এই ডাটাটা আমি ডেস্টিনেশন মানে ওই ডান পাশের ল্যাপটপে পাঠাবো। তো এখন কি করবে? মডেম ওই ডাটা কে গ্রহণ করবে। মূলত কম্পিউটারের ভিতরে বা ল্যাপটপের ভিতরে ডাটা ডিজিটাল সিগন্যাল আকারে থাকে। সেই সিগন্যালটা যাবে মডেমের কাছে। মডেমের কাছে সিগন্যালটা যাওয়ার পর মডেম সেই সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মিডিয়ামের মধ্যে ছেড়ে দেবে। মিডিয়াম সেই ডাটাটাকে, অ্যানালগ সিগন্যালকে বহন করে নিয়ে যাবে রিসিভারের কাছে। রিসিভার সেই অ্যানালগ সিগন্যালটা রিসিভ করার পর সেটি আবার ডিজিটালে রূপান্তর করে ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে। ডেস্টিনেশনের কাছে যখনই ডাটাটা পৌঁছাবে, সে আমার সেন্ডার যে ডাটাটা পাঠালো, অর্থাৎ সোর্স থেকে যে ডাটাটা আসছে, সেই ডাটাটা পুনরায় এখানে ডেস্টিনেশনে গিয়ে দেখা যাবে। যেমন পতেঙ্গা সিটি কর্পোরেশন ওমেন কলেজ ওখান থেকে পাঠানো হলো সোর্স থেকে, এখন রিসিভারে সেটা দেখা যাচ্ছে। এখন আমরা জানবো ব্যান্ডউইথ কি। আমরা জানি ডাটারও একটা স্পিড আছে বা গতি আছে। যদি ডাটা একটি নির্দিষ্ট ডিভাইস থেকে অন্য ডিভাইসে 1 সেকেন্ডে যে পরিমাণ স্থানান্তর হয় তাকেই ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। অর্থাৎ ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড যে ডাটা ট্রান্সমিশন স্পিডে 1 সেকেন্ডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে 1 সেকেন্ডে 45 বিট থেকে সর্বোচ্চ 300 বিট স্থানান্তর হয় তাকে ন্যারো ব্যান্ড বলে। মনে রাখতে হবে 1 সেকেন্ডে 45 থেকে 300 বিট স্থানান্তর হবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। ভয়েস ব্যান্ড যে ডাটা ট্রান্সমিশন স্পিডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে 1 সেকেন্ডে সর্বোচ্চ 9600 বিট স্থানান্তরিত হয় তাকে ভয়েস ব্যান্ড বলে। এটা সর্বোচ্চ হতে পারে 9600 বিট। এরপর হচ্ছে ব্রডব্যান্ড যে ডাটা ট্রান্সমিশন স্পিডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে 1 সেকেন্ডে ডাটা কমপক্ষে 1 মেগাবিট স্থানান্তরিত হয় তাকে ব্রডব্যান্ড বলে। তার মানে সর্বনিম্ন এখানে 1 মেগাবিট ডাটা স্থানান্তরিত হয়। এবার ডাটার একটা হিসাব দেখবো আমরা, বিটের হিসাব। 1 বিট সমান 0 আর 1 যে কোনো একটা হতে পারে 1 বিট। 1 বাইট হচ্ছে 8 বিট। 1 কিলোবিট হচ্ছে 1024 বিট। 1 মেগাবিট হচ্ছে 1024 কিলোবিট। 1024 কিলোবিটকে আমরা যদি বিটে নিয়ে যেতে চাই, কিলোবিট মানে হচ্ছে 1024 ইন্টু 1024 এত বিট। 1 গিগাবিট সমান 1024 মেগাবিট। এভাবে হিসাব করে নিতে হবে। 1 বিট, 1 বাইট, কিলোবাইট, 1024 ইন্টু 8 বিট। আর 1 মেগাবাইট হচ্ছে 1024 কিলোবাইট। এভাবে হিসাবটা করে নিতে হবে। এখন ডাটা ট্রান্সমিশনের মোড জানবো। ডাটা ট্রান্সমিশনের মোড কি? ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সময় ডাটা প্রবাহের দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলা। অর্থাৎ ডাটাটা কোন দিকে যাচ্ছে, কোন ডিভাইস থেকে কোন ডিভাইসে যাচ্ছে, সেই ডিভাইসের প্রবাহের দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলে। এর আবার অনেকগুলো প্রকারভেদ আছে।
তো প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এছাড়া প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আর ডাটা ডেলিভারির উপর ভিত্তি করে নতুন বিশেষ প্রকারভেদ আছে, সেটা হচ্ছে অ্যানিকাস্ট, জিওকাস্ট। আমরা প্রত্যেকটা প্রকারভেদ আলোচনা করব এখানে বিস্তারিত অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো কিভাবে কোন প্রকার ডাটা ট্রান্সমিশন মোডের বিভিন্ন প্রকারভেদ কিভাবে কাজ করে। প্রথম হচ্ছে প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড সাধারণত 3 প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন আমরা সিমপ্লেক্স নিয়ে আলোচনা করব। সিমপ্লেক্স, যদি ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের সময় শুধু একমুখী প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স মোড বলে, অর্থাৎ ডাটা একদিকেই যাবে, যেদিকে যাবে। যেমন ক একটা ডিভাইস আর খ একটা ডিভাইস, মূলত ক থেকে খতে ডাটাটা যাবে, অর্থাৎ একমুখী যাবে। ক থেকে খতে যাবে কিন্তু খ থেকে কতে আসবে না। এই ধরনের মোডটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডের উদাহরণ মূলত কিবোর্ড থেকে সিপিইউতে যখন ডাটা যায় এভাবে শুধু একদিকে যায়, কখনো সিপিইউ থেকে কিবোর্ডে ডাটা আসে না। হাফ ডুপ্লেক্স, যে ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রাপক এবং প্রেরক উভয় দিকে প্রেরণ করা যায় তবে একই সময়ে সম্ভব হয় না, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ উভয় দিকে যেতে পারবে, একই সময়ে না। এক পক্ষ থেকে ডাটা যাবে, সেটা রিসিভ হওয়ার পরে অপর পক্ষ থেকে ডাটাটা আসবে। এভাবে যে ডাটা ট্রান্সমিশন মোড যেটা, সেটাকে বলবো আমরা হাফ ডুপ্লেক্স মোড। এই যে ডাটা ক থেকে খতে যাচ্ছে তখন কিন্তু খ থেকে কত আসছে না, এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এখন খ থেকে কতে যাচ্ছে, কিন্তু কখনো একই সময়ে উভয় দিকে যেতে পারবে না, একই সময়ে যাওয়া সম্ভব নয়। উদাহরণ হিসেবে দেখব দুটি ওয়াকি টকি, এটা হাফ ডুপ্লেক্সের উদাহরণ। একই সময়ে যেতে পারবে না, একদিক থেকে একদিকে যাবে। যখন এদিক থেকে কথা বলবে, অন্য দিকের ওয়াকি টকিতে কথা শুনবে, কথা যখন বলা শেষ ওভার বলবে। ঠিক একইভাবে এই দিক থেকে যখন ডাটা যাবে একই নিয়মে যাবে, ওভার বললে কথা শেষ। কখনো কিন্তু একই সময় দুই দিকে ডাটা যেতে পারে না। ফুল ডুপ্লেক্স মোড, যে ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক একই সময়ে উভয় দিকে প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ ডাটা একই সময়ে চাইলে দুই দিক থেকে ডাটা স্থানান্তর হতে পারে। উদাহরণ হিসেবে দেখব দুটি মোবাইল ফোনের ডাটা কমিউনিকেশন, এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এবার প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, একটা হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? যে ডাটা ট্রান্সমিশন মোডে একজন প্রেরক একজন প্রাপকের মধ্যে ডাটা স্থানান্তর হয় তাকে ইউনিকাস্ট বলে। যেমন এখানে একজন প্রেরক, এখানে 3 জন গ্রাহক আছে, শুধুমাত্র একজনকে ডাটা স্থানান্তর করবে, সেটা হচ্ছে ইউনিকাস্ট। মাল্টিকাস্ট, যে ডাটা ট্রান্সমিশন মোডে কোনো একজন প্রেরক সকল প্রাপকের কাছে ডাটা না পাঠিয়ে শুধুমাত্র অনুমোদিত প্রাপকের কাছে ডাটা পাঠায় তাকে মাল্টিকাস্ট বলে। এখানে অনেকগুলো রিসিভার আছে কিন্তু মাত্র অনুমোদিত দুটি ডিভাইসে ডাটা পাঠাচ্ছে, এটি হচ্ছে মাল্টিকাস্ট মোড। এরপর হচ্ছে ব্রডকাস্ট, যে ডাটা ট্রান্সমিশন মোডে একজন প্রেরক তার সবগুলো প্রাপকের কাছে ডাটা একই সময়ে প্রেরণ করে তাকে হচ্ছে ব্রডকাস্ট বলে। এখানে অনেকগুলো ডিভাইস থাকবে, সেখানে সে সবগুলো ডিভাইসকে ডাটা পাঠাবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। ডাটা ডেলিভারির উপর ভিত্তি করে নতুন যে বিশেষ প্রকারভেদ আছে তার মধ্যে একটা অ্যানিকাস্ট আর একটা জিওকাস্ট। আমরা এগুলোর বিস্তারিত জানবো।
এনিকাস্টটা কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একই আইপি অ্যাড্রেস সম্বলিত একাধিক সার্ভার এর যে কোনো একটি প্রেরক হতে তার সম্ভাব্য প্রাপকদের মধ্যে ডাটা ট্রপোগ্রাফিক্যালভাবে নিকটতম একটি প্রাপক ডাটা গ্রহণ করে। যদি কোনো কারণে ওই নিকটবর্তী প্রাপক ডাটা গ্রহণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরবর্তী নিকটবর্তী প্রাপক স্বয়ংক্রিয়ভাবে ওই ডাটা গ্রহণের জন্য নির্বাচিত হয়ে থাকে। এই পদ্ধতিকে এনিকাস্ট বলে। এনিকাস্ট হলো ইউনিকাস্টের আধুনিক ভার্সন। আমরা এখন দেখব এই যে অনেকগুলো ট্রপোগ্রাফিক্যালি ভাবে দূরে দূরে আছেন। এখানে কটা একটু কাছে, তারপরে খ অনেকটা দূরে, গ আরো দূরে, ঘটা খ থেকেও কাছে। লোকেশন আমরা দেখতে পেলাম। এখন দেখা যাচ্ছে আমি কাছের যে ডাটা তাকেই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা বিজি থাকায় যেতে পারেনি। এখন অন্য যে চ্যানেলগুলো ফ্রি আছে তার মধ্যে যেটা কাছে সেটাই ডাটা গ্রহণ করবে। এটা হচ্ছে এনিকাস্ট। জিওকাস্ট, যে ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে একটি প্রেরক থেকে প্রেরিত ডাটা সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যালি লোকেশনে প্রাপক গ্রুপের সকল গ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে জিও রাউটার ব্যবহার করা হয়। এটি মূলত বিশেষ ধরনের মাল্টিকাস্ট মোড। বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেল জিওগ্রাফিক্যালি বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে এই ট্রান্সমিশন ব্যবহার করে থাকে। যেমন আমরা দেখি হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখা যায়, যে বাংলা, জলসা মুভি, স্টার জলসা, তারা তাদের দেশে একরকমের বিজ্ঞাপন প্রচার করে, বাংলাদেশের জন্য বাংলাদেশি কোম্পানিতে বিজ্ঞাপন প্রচার করে। আমরা দেখি বাংলাদেশে বসে জি বাংলাতে প্রাণ কোম্পানির অ্যাড দেখি বা বিভিন্ন কোম্পানির অ্যাড দেখি, দেশীয় কোম্পানির, কিন্তু ইন্ডিয়াতে সেই অ্যাডগুলো দেখা যায় না। এটা মূলত এভাবেই তারা করে, জিওগ্রাফিক্যালি একটা অঞ্চলে ভাগ করে সেখানে সবার কাছে এই ডাটাটা পাঠায়। যেমন এখানে 3টে জিওগ্রাফিক্যাল অঞ্চল আমরা দেখালাম, সেখানে তাদের নিজস্ব ডিভাইসে ডাটাটা যাওয়ার পরে এখান থেকে এই যে একটা চ্যানেল থেকে ওই জিওগ্রাফিক্যালি যে ডাটাটা যায়, সেখান থেকে ডাটা সব ডিভাইসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, কিন্তু তখন কিন্তু অন্য ডিভাইসে এই ডাটা যায় না। ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। ডাটা ট্রান্সমিশন মেথড এর প্রকারভেদ আছে। লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার: সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন। আর বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মেথড তিন প্রকার। একটা হচ্ছে এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে দুই প্রকার ডাটা ট্রান্সমিশন মেথড। একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন, একটা প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন কি? যে ডাটা ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলে। যেমন এখানে আমরা একটা ক্যারেক্টারে 8 বিট হয়, সে আমরা বিটগুলো পাঠাতে চাই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, সেক্ষেত্রে একটা একটা করে বিট স্থানান্তর হচ্ছে। এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন, যে ডাটা ট্রান্সমিশন মেথডে ডাটা বিটগুলো একই ক্লক পালসে সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, অর্থাৎ একটা ক্যারেক্টারে যতগুলো বিট থাকে এগুলো সমান্তরালভাবে স্থানান্তরিত হয়, তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে। যেমন এখানে এই যে এক একটা ক্যারেক্টারের বিটগুলো প্যারালালি স্থানান্তর হচ্ছে। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথড সাধারণত তিন প্রকার: একটা এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, যে ডাটা ট্রান্সমিশন মেথডে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে এসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। এই ট্রান্সমিশনে ক্যারেক্টার সমূহের মধ্যবর্তী সময় সমান হয় না, যে অনেকগুলো ক্যারেক্টার যখন যায় একটার পরে অন্যটার সময় সমান হয় না। প্রতিটি ক্যারেক্টারের জন্য স্টার্ট বিট এবং স্টপ বিট প্রয়োজন হয়, এর জন্য প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে না। যেমন আমরা ডাটা পাঠিয়ে দেখব, KCD মানে কৃষ্ণচন্দ্র দাস, আমি এই ডাটাটা প্রাপকের কাছে
গন্তব্যে পাঠাবো। তো পাঠানোর সময় প্রথমে একটা ক্যারেক্টার যাবে সিনক্রোনাসে। এই ক্যারেক্টারটা যাবে কিভাবে যাবে, এই যে বিটগুলো স্টার্ট এবং স্টপ বিট আকারে চলে গেল। একইভাবে সিটাও এভাবে যাবে, যে একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট থাকবে, মাঝখানে হচ্ছে ক্যারেক্টার বিট। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোডের উদাহরণ কিবোর্ড থেকে কম্পিউটারের সিপিইউতে ডাটা স্থানান্তর। এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস মোডের উদাহরণ। মূলত এইভাবেই যায়। ঠিক একইভাবে আরও উদাহরণ আছে, কার্ড রিডার থেকে কম্পিউটারের সিপিইউতে ডাটা স্থানান্তর। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর। সিনক্রোনাস, যে ডাটা ট্রান্সমিশন মেথডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ব্লক বাই ব্লক আকারে, ব্লক মানে হচ্ছে প্যাকেট, এখানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে করে একটা ব্লক বা প্যাকেট তৈরি করা হয়। সেই প্যাকেট বাই প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিট হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এই ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে সর্বোচ্চ 132 ক্যারেক্টার থাকে। স্থানান্তরকালে প্রতিটি ব্লকের মধ্যবর্তী সময় সমান। প্রতিটি ব্লকের ক্যারেক্টার সমূহ প্রাইমারি স্টোরেজে জমা রাখতে হয়। যেমন আমরা দেখব এখন, এই যে একটা ব্লকে 132 ক্যারেক্টার, একটা ব্লক যাওয়ার পরে অন্য ব্লক যাচ্ছে, সেখানে কিন্তু মধ্যবর্তী সময় কিন্তু সমান থাকে। সিনক্রোনাসের উদাহরণ, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তর। এটি সিনক্রোনাসের উদাহরণ। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক কম্পিউটার থেকে একই সময়ে একাধিক কম্পিউটারে ডাটা স্থানান্তর। এটি হচ্ছে সিনক্রোনাসের উদাহরণ। এবং একটা প্যাকেট যাওয়ার পরবর্তী প্যাকেটের সময় সবসময় সমান থাকবে। আইসোক্রোনাস, যে ডাটা ট্রান্সমিশন মেথডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ব্লক বাই ব্লক আকারে ট্রান্সমিট হয়, তবে ব্লকগুলোর মধ্যবর্তী সময় সর্বনিম্ন হয়, অর্থাৎ শূন্যের কাছাকাছি। অর্থাৎ একটা ব্লক যাবে, পরবর্তী ব্লকের জন্য সময় দেওয়া যাবে না, অর্থাৎ শূন্যের কাছাকাছি সময় প্রতিটা ব্লক স্থানান্তরিত হয়, তাকে আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে। এটি মূলত সিনক্রোনাসের উন্নত সংস্করণ। প্রতিটি ব্লকের ক্যারেক্টার সমূহ প্রাইমারি স্টোরেজে জমা রাখতে হয়। ব্যবহার, সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফার পদ্ধতিতে এটি ব্যবহৃত হয়, যেমন লাইভ টিভিতে কিংবা স্ট্রিমিং ভিডিও সম্প্রচার এটি ব্যবহৃত হয়। আমরা সবসময় দেখি ফেসবুকে মানুষ লাইভ দেয় কিংবা স্ট্রিমিং ভিডিও চলে, যেমন একটা ঘূর্ণিঝড়ের ছবি দেখা যাচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা ধরে লাইভিং চলছে। এটা মূলত হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশনের মাধ্যমে এটি হচ্ছে। এই যে একটা বিট 132 ক্যারেক্টারের একটা প্যাকেট, 132 ক্যারেক্টারের একটা প্যাকেট, এই প্যাকেটগুলো প্রত্যেকটা পরপর সাজানো আছে এবং কোনোটা প্যাকেটের মাঝখানে কিন্তু সময় দুই রকম নেই বা একই রকমও অনেকটা সময় ধরে বিরতি নেই লাগানো, অর্থাৎ এদের প্রতিটা প্যাকেট যাওয়ার দূরত্ব একদম কম, সময় একদম কম, এটা জিরোর কাছাকাছি। আজকে আমরা যা জানলাম, ডাটা কমিউনিকেশন সিস্টেম কি জানলাম, ডাটা কমিউনিকেশনের উপাদানসমূহ জানলাম, ডাটা কমিউনিকেশন স্পিডের প্রকারভেদ জানলাম, স্পিড ও এর প্রকারভেদ জানলাম, ডাটা ট্রান্সমিশন মোড এবং ও এর প্রকারভেদ জানলাম, ডাটা ট্রান্সমিশন মেথড ও এর প্রকারভেদ জানলাম। এখন তোমাদের জন্য কাজ, ডাটা ট্রান্সমিশন মোডগুলোর কমপক্ষে 4টি পার্থক্য লিখতে হবে। সংজ্ঞাতে বা আমার ক্লাসের মধ্যে দেওয়া আছে, ডাটা ট্রান্সমিশন মেথডগুলোর কমপক্ষে 4টি পার্থক্য লিখতে হবে। প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডগুলোর 4টি পার্থক্য লিখতে হবে। তো থ্যাংক ইউ, তোমরা ভালো থাকবে সবাই, শুভকামনা থাকলো, গুড বাই।